হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা একাদশ শ্রেণীর রসায়ন থেকে চতুর্থ অধ্যায় রাসায়নিক বন্ধনের অন্তর্গত দুটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে পরিবর্তনশীল সমযোজ্যতা আর দ্বিতীয় বিষয় হচ্ছে অষ্টক নিয়মের ব্যতিক্রম। প্রথমে আসি পরিবর্তনশীল সমযোজ্যতা। আমরা জানি দুই বা ততোধিক পরমাণু তাদের এক বা একাধিক ইলেকট্রন জোড় সমানভাবে ব্যবহার করে এই সমযোজ্যতা প্রকাশ করে, তথা সমযোজী বন্ধন গঠন করে বা সমযোজী যৌগ উৎপন্ন হয়। তার মানে তারা নিজেদেরই দুই বা ততোধিক ইলেকট্রন জোড়কে সমানভাবে ব্যবহার করে। এবার এমন কিছু মৌল আছে যারা এই সমযোজ্যতা একাধিক রকম দেখাতে পারে, কখনো দুই তা আর অন্য একটা টাইমে চার, কখনো তিন তো কখনো পাঁচ। এমন কিছু মৌল সম্পর্কে আমরা জানব। এখানে আমরা মূলত ফসফরাস, সালফার এবং আয়োডিন মৌলের কথা জানব। এরা কিভাবে সমযোজ্যতা প্রকাশ করে এবং এদের ভিন্ন ভিন্ন সমযোজ্যতা সম্পন্ন কি কি যৌগ দেখা যায় সেই নিয়ে আলোচনা করব। প্রথমে আসি ফসফরাসের কথায়। ফসফরাসের পরমাণু ক্রমাঙ্ক 15। সেটার ইলেকট্রন বিন্যাস করলে আসে 1s2, 2s2, 2p6, 10টা হলো 3s2, 3p3, এই হলো 15টা। আর আমরা জানি 3p মানে তারপরেই আসার কথা ছিল 3d, কিন্তু এখানে 3d তে কিচ্ছু নেই, তাই আমরা 0 দিয়ে প্রকাশ করলাম। এবারে ইলেকট্রন বিন্যাসের শেষের এই অংশটুকুকে যদি আমরা এরকম কক্ষকের আকারে ঘর কেটে দেখানোর চেষ্টা করি, আমরা 2 নম্বর অধ্যায়ে পরমাণুর গঠন অধ্যায়ে এই ইলেকট্রন বিন্যাস করা শিখেছি এবং সেখানে জেনেছি যে এস কক্ষকের একটি মাত্র ঘর থাকে, পি কক্ষকের এরকম 3টে কক্ষক থাকে, ডি এর এরকম 5টা কক্ষক থাকে। তো ইলেকট্রনগুলো যদি বসায় 3s2 মানে এই ঘরে থাকবে 2টো ইলেকট্রন, 3p3 মানে 3pর 3টে যে ঘর, প্রথম ঘরটার নাম 3px, সেখানে থাকবে একটা, তারপরেরটার নাম 3py, সেখানে একটা, তারপরেরটার নাম 3pz, সেখানেও একটা। পাশে এরকম 3dর ঘরটা পুরোটাই খালি থাকবে। 3dর ঘরগুলো একবার বলে রাখি: 3dxy, dyz, dzx, dx2y2 আর dz2। যেহেতু 3 নম্বর তাই সবার আগে একটা করে 3 দেয়া। এখন এই ছবিতে যদি আমরা ভালো করে দেখি, 3pর এই যে 3টি ইলেকট্রন আছে তারাই একমাত্র বিজোড় অবস্থায় আছে। তার মানে ফসফরাস পরমাণু চাইলে এই 3টি ঘরে ইলেকট্রন জোড় গঠন করতে পারে, মানে এই 3টি ইলেকট্রন সে অন্য পরমাণুর সাথে সমানভাবে ব্যবহার করে যৌগ গঠন করতে পারে। মানে এই কন্ডিশনে ফসফরাস পরমাণুর সমযোজ্যতা 1, 2, 3, 3। ফসফরাস পরমাণুর সমযোজ্যতা 3। এমন একটি যৌগ যেখানে ফসফরাস পরমাণু এই 3 সমযোজ্যতা দেখায় সেটি হচ্ছে PCl3। এমনটা PBr3ও হতে পারে, PI3ও হতে পারে, ঠিক আছে। এবার এখানে একটা ছোট্ট কথা একেবারে জেনে নিই, সেটা হচ্ছে সংকরায়ন। সংকরায়ন বিষয়ে আমরা এই অধ্যায়ের শেষেই জানতে পারবো। এখন বোঝার মতো বলে রাখি, যেহেতু এই যে 3টি ঘরকে ব্যবহার করে যৌগ গঠন করছে, এখানে বিশুদ্ধ P বা বিশুদ্ধ S নিয়েই যৌগ গঠন সম্ভব নয়। আর আমরা জানি কোনো কিছুর ভিতরে যদি বিশুদ্ধি না থাকে তাকে আমরা বলি সংকর ধাতু, যেমন পড়েছি, তাই তো। এখানেও তেমন S আর P মিলে যৌগ গঠন হচ্ছে। S এর এই ঘরটা আর Pর 3টে ঘরটা লাগবে যৌগ গঠন করতে। তাই বলা হয় এখানে এই ক্ষেত্রে আর কি P পরমাণুটা sp3 সংকরায়িত। S এর একটা ঘর, Pর 3টে ঘর, sp3 সংকরায়িত, ঠিক আছে। এটা গেল ফসফরাস পরমাণুর 1 নম্বর একটা যোজ্যতা পাওয়া গেল, সেটা 3। এবার ফসফরাস পরমাণুটাকে যদি বাইরে থেকে শক্তি দিয়ে উত্তেজিত করা হয় তাহলে কি হবে? তাহলে এই যে 3s কক্ষে 2টি ইলেকট্রন জোটবদ্ধ অবস্থায় আছে, এই জোড়টা ভেঙে যাবে। ভেঙে গিয়ে এই 3s এর একটা ইলেকট্রন চলে যাবে এই পাশের ফাঁকা ঘরটাতে। মানে সেক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হবে 3s1, 3px1, 3py1, 3pz1, যেমন ছিল ওই 3টে পরপর 1, 1, 1 করে, আর শুধু 3dxy1। এবার যদি আমরা লক্ষ্য করি, এখানে 5টা অযুগ্ম ইলেকট্রন আছে। তার মানে এক্ষেত্রে যদি সমযোজ্যতা দেখায়, ফসফরাস পরমাণু 5 সমযোজ্যতা দেখাবে। তেমন একটি যৌগের নাম হলো PCl5। এখানে যদি সংকরায়ন অবস্থা খেয়াল করি, S লাগছে, Pর 3টে লাগছে, Dর একটা, তাই sp3d। এটা এখানে P পরমাণু sp3d সংকরায়িত অবস্থায় থাকলো। তাহলে ফসফরাস পরমাণু 2 রকম সমযোজ্যতা দেখাতে পারে, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 5।
যেহেতু পরিবর্তন হতে পারে যৌগের ভিত্তিতে, তাই এই যোজ্যতাটাকে আমরা বলবো পরিবর্তনশীল যোজ্যতা। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে দেখাও যে ফসফরাস পরমাণু PCl3 ও PCl5 উভয় যৌগই গঠন করতে পারে বা কেন গঠন করতে পারে। সেটার কারণটাও এখানেই আছে যে প্রথম ক্ষেত্রে 3টি অযুগ্ম ইলেকট্রন ছিল, এই 3টি এরকম ছবি এঁকেই বলতে হবে বিষয়টা। 3টি অযুগ্ম ইলেকট্রনকে কাজে লাগিয়ে PCl3 গঠন করেছিল, শেষের ক্ষেত্রে উত্তেজিত অবস্থায় 5টা অযুগ্ম ইলেকট্রনকে কাজে লাগিয়ে PCl5 গঠন করেছে। ঠিক আছে, নেক্সট আমরা জেনে নেব সালফার পরমাণু সম্পর্কে। সালফারের পরমাণু ক্রমাঙ্ক 16, তাহলে ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6, 10টা হলো 3s2 3p4, মোট 16টা। এই শেষের পার্টটুকুকে যদি আমরা দেখি, এখানেও সেই পাশে 3Dর ঘর খালি আছে। খালিটা কেন লিখছি পরে গিয়ে বুঝতে পারছো নিশ্চয়ই। তাহলে 3s এ 2টো থাকলো, 3p 1 2 3 4, এরামই নিয়ম ইলেকট্রন বিন্যাস করা। 3p4 মানে প্রথমে একটা একটা করে 3টে ইলেকট্রন দিয়ে নিলাম, চতুর্থ ইলেকট্রনটা আবার এখানে দিলাম। এই হলো নর্মাল ইলেকট্রন বিন্যাস। এখানে 2টো অযুগ্ম ইলেকট্রন আছে, তাহলে সালফারের সমযোজ্যতা হবে 2। ঠিক আছে, এমন একটা যৌগের নাম H2S যেখানে সালফারের সমযোজ্যতা 2, এবং এক্ষেত্রে S আর P 3টে ঘরই কাজে লেগেছে, তাই সংকরায়ন অবস্থাও হবে sp3। এবার যদি একে উত্তেজিত করা হয়, 2টো স্টেপে উত্তেজিত হয়। প্রথমটাকে বলছি প্রথম উত্তেজিত অবস্থায়। কি হবে? প্রথম উত্তেজিত অবস্থায় এইখানকার জোটবদ্ধ একটা ইলেকট্রন ভেঙে এই ঘরে চলে আসবে। 3s2 থাকলো, 3px1 py1 pz1 3dxy1। এবার দেখতে পাচ্ছি 4টে অযুগ্ম ইলেকট্রন আছে, সমযোজ্যতা 4, এমন একটি যৌগ SF4, সংকরায়ন অবস্থা sp3d। এবার যদি আমরা এটাকে আরো উত্তেজিত করি, যেটাকে বলছি দ্বিতীয় উত্তেজিত অবস্থা, তখন কি হবে? এই এস এর ঘরের যে একটা ইলেকট্রন জোড় ছিল, এই জোড়টাও ভেঙে যাবে, ভেঙে এটা আবার এই সেকেন্ড ঘরটাতে চলে আসবে। মানে 3s1 3px1 3py1 3pz1 3dxy1 3yz1। এখানে 6টা অযুগ্ম ইলেকট্রন দেখা যাচ্ছে, তার মানে এখানকার সমযোজ্যতা হবে 6, এমন একটি যৌগ SF6। এখানে যদি সংকরায়ন অবস্থা দেখি, S P 3টে ঘর P3, D এর 2টো ঘর D2, sp3 D2। তার মানে আমরা সালফারের মোট 3 রকম সমযোজ্যতা পেলাম, 2 4 আর 6। 2 যখন ছিল তখন সংকরায়ন অবস্থা ছিল sp3, 4-এর সময় sp3d আর 6-এর সময় sp3d2। এবার আসি আয়োডিন পরমাণুর কথায়। আয়োডিন পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 53। সেটার ইলেকট্রন বিন্যাস করলে আমি লাস্ট পার্টটুকুই শুধুমাত্র লিখেছি, 5s2 5p5, তার মানে সেটাকে যদি ভেঙে ভেঙে লিখি 5s2 5px এ 2 5py তে 2 5pz এ 1, কারণ 5টা ইলেকট্রন দেওয়ার নিয়ম 1 2 3 4 5, তাই তো। এখানে একটাই মোটে অযুগ্ম ইলেকট্রন আছে, তার মানে আয়োডিনের সমযোজ্যতা 1, তেমন একটা যৌগের নাম ICl। এখানে যৌগ গঠন করতে কাজে লেগেছে S আর P 3টে ঘর sp3, তার মানে আয়োডিন পরমাণুর এক সমযোজ্যতা অবস্থায় সংকরায়ন অবস্থা sp3। আয়োডিন পরমাণুকে দেখাই যাচ্ছে এখানে 3টে জোড়া ইলেকট্রন আছে, মানে উত্তেজিত করলে 3 বার, প্রথম উত্তেজিত, দ্বিতীয় উত্তেজিত, তৃতীয় উত্তেজিত, এমন 3 রকম ভাবে ব্যবহার করা যাবে। তো প্রথম উত্তেজিত অবস্থায় একদমই শেষের জোড়টা ভেঙে যাবে, ভেঙে গিয়ে ইলেকট্রনটা একটা এই ঘরে যাবে, তখন সমযোজ্যতা হবে 1 2 3, 3টে অযুগ্ম ইলেকট্রন আছে, তেমন যৌগ IF3। যদি সংকরায়ন অবস্থা বলি sp3d। দ্বিতীয় উত্তেজিত অবস্থায় এই সেকেন্ড জোড়টা, এই জোড়টা ভেঙে যাবে, এবার ইলেকট্রন এখানে আর একটা চলে আসবে, তার মানে এখানে 5টা অযুগ্ম ইলেকট্রন, তাহলে আয়োডিনের এখানে সমযোজ্যতা 5, IF5 এমন একটি যৌগ। যদি বলি সংকরায়ন অবস্থা sp3d2। একই রকম ভাবে এর একটা এক্সট্রা উত্তেজিত অবস্থার কথা বলবো, সেটা হচ্ছে তৃতীয় উত্তেজিত অবস্থা। তৃতীয় উত্তেজিত অবস্থায় আয়োডিন পরমাণুর এই যে এস এর ঘরের জোড়বদ্ধ ইলেকট্রনটাও ভেঙে যাবে, ভেঙে গিয়ে এই ডির 3 নম্বর ঘরে ইলেকট্রন চলে যাবে। এখানে অযুগ্ম ইলেকট্রন আছে মোট 7টা, তার মানে আয়োডিনের সমযোজ্যতা হবে 7, এমন একটি যৌগ হচ্ছে IF7। তাহলে এখানে যদি সংকরায়ন অবস্থার কথা বলি sp3d3। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমরা মোটামুটি 3টি পরমাণু তথা ফসফরাস, সালফার
এবং আয়োডিনের 3 রকম, ফসফরাসের ছিল 2 রকম সমযোজ্যতা, সালফারের ছিল 3 রকম, আয়োডিনের হলো 4 রকম। তো বিভিন্ন সমযোজ্যতা সম্পন্ন যৌগগুলো সম্পর্কে জানলাম এবং তাদের সংকরায়ন অবস্থা কি হতে পারে সেই সম্পর্কে জানলাম। এরপর আমরা জেনে নেব অষ্টক নিয়মের ব্যতিক্রম। মানে আমরা জানি যে কোনো পরমাণু যৌগ গঠন করে কিসের উদ্দেশ্যে, বা যে কোনো বন্ধন গঠন করে কিসের উদ্দেশ্যে, যেখানে গেলে ওদের অষ্টক পূর্তি হবে, সর্ববহিস্থ কক্ষে 8টা করে ইলেকট্রন থাকবে সেই উদ্দেশ্যে, বা নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করার উদ্দেশ্যে বিশেষ করে এই সমযোজী বন্ধন টন্ধনগুলো গঠিত হয়। কিন্তু এখন আমরা যে যৌগগুলোর কথা জানবো সেখানে এই অষ্টক নিয়মটা মানেনি, শেষের কক্ষে 8টা ইলেকট্রন নেই। কোথাও দেখবো যেখানে 8টার কম ইলেকট্রন আছে, আবার এমন যৌগ দেখবো যেখানে 8টার থেকেও বেশি ইলেকট্রন আছে। যেমন আমি অসম্পূর্ণ ইলেকট্রন অষ্টক তথা হাইপোভ্যালেন্ট কম্পাউন্ড বা ইলেকট্রন ডেফিসিয়েন্ট কম্পাউন্ড হিসেবে 2টি যৌগের নাম বলছি। একটির নাম বেরিয়াম ক্লোরাইড আর একটার নাম BF3 বোরন ট্রাইফ্লোরাইড। বেরিয়াম ক্লোরাইডে কি হয় আমরা জানি, বেরিয়াম পরমাণুর সর্ববহিস্থ কক্ষে মোট 2টো ইলেকট্রন থাকে, আর একটা ক্লোরিনের সর্ববহিস্থ কক্ষে মোট 7টা করে ইলেকট্রন থাকে। বেরিলিয়ামে যেহেতু 2,2 আর এটার হচ্ছে 2,7, মানে 2,8,7 আর কি, 2,8,7, এখানেও সেই 2,8,7, মানে বেরিলিয়ামের সর্ববহিস্থ কক্ষে 2টো, ক্লোরিনের সর্ববহিস্থ কক্ষে 5টা, এই 7টা করে ইলেকট্রন থাকে। এবার এরা যদি পরস্পরের সঙ্গে যৌগ গঠন করে তাহলে ক্লোরিন পরমাণুগুলোর তো অষ্টক পূর্তি হয়ে গেল, নিজের 7টা আর এই বেরিলিয়ামের একটা নিয়ে 8টা, এদিকেও তেমনভাবে 8টা। কিন্তু এই যে বেরিলিয়াম পরমাণু তার সর্ববহিস্থ কক্ষে নিজের 2টো আর 2টো ক্লোরিনের একটা 2টো, মোট 4টি ইলেকট্রন হলো, মানে এর কিন্তু সর্ববহিস্থ কক্ষে অষ্টক পূর্ণ হলো না, অষ্টক অসম্পূর্ণ রয়ে গেল। তবুও কিন্তু এই যৌগের অস্তিত্ব আছে, খুব ভালোভাবেই অস্তিত্ব আছে। ঠিক আছে, একই রকম ভাবে BF3 যৌগের ক্ষেত্রে প্রত্যেকটা ফ্লুরিনের সর্ববহিস্থ কক্ষে 7টা করে ছিল, একটা করে বোরনের ইলেকট্রন নিয়ে 8টা পূরণ হয়ে গেল। কিন্তু বোরনের নিজের হলো নিজের 3টে, আর ফ্লুরিনের মানে 3টে ফ্লুরিনের 3টে, মোট 6টা। তার মানে BCl3 বেরিলিয়ামের ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষে 4টি ইলেকট্রন হচ্ছে, আর এই বোরনের ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষে 6টা ইলেকট্রন হচ্ছে। তার মানে এরা দুজনেই কিন্তু অষ্টক অসম্পূর্ণ ইলেকট্রন বিশিষ্ট যৌগ। ঠিক আছে, বা হাইপোভ্যালেন্ট কম্পাউন্ড বা ইলেকট্রন ডেফিসিয়েন্ট কম্পাউন্ড। এবার আমরা জানবো এমন কিছু যৌগের কথা যেখানে অষ্টকের প্রসারণ হয়েছে, মানে 8-এর থেকেও বেশি হয়ে গেছে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন। এমন 3টি যৌগের নাম বলছি, PCl5, SF6 এবং IF7। এটা যদি ফসফরাস পেন্টাক্লোরাইড PCl5 এর গঠন হয়, ফসফরাস পরমাণুর আমরা জানি 2,8,5, মানে সর্ববহিস্থ কক্ষে 5টা ইলেকট্রন থাকে, ব্লু কালারের গুলো 5টা ফসফরাসের ইলেকট্রন। চারিদিকে আছে মোট 5খানা ক্লোরিন পরমাণু। তো প্রত্যেকটা ক্লোরিনকে আমি রেড কালি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। ক্লোরিনের সর্ববহিস্থ কক্ষে থাকে 7টা ইলেকট্রন, প্রত্যেকটা ক্লোরিন ফসফরাসের একটা করে ইলেকট্রনের সঙ্গে জোড় বেঁধে নিজেরা অষ্টক পরিপূর্ণ করেছে। কিন্তু ফসফরাস পরমাণু নিজের ছিল 5টা ইলেকট্রন, আর 5টা ক্লোরিন থেকে এসছে 5টা ইলেকট্রন, টোটালি হয়ে গেছে 10টা ইলেকট্রন। তাহলে এখানে ফসফরাস পরমাণুর সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রনের প্রসারণ হয়েছে। এটা হচ্ছে হাইপারভ্যালেন্ট যৌগ। ঠিক আছে, আগেরটা ছিল হাইপোভ্যালেন্ট যৌগ, এটি হচ্ছে হাইপারভ্যালেন্ট যৌগ। আরও অষ্টকের সম্প্রসারণ দেখা যায়, সেগুলো হচ্ছে নোবেল গ্যাস দ্বারা গঠিত যৌগ। আমরা জানি যারা নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস তারা কিন্তু কোনো যৌগ গঠন করে না, কিন্তু আস্তে আস্তে জানতে শিখতে হবে যে না, নোবেল গ্যাসেরাও যৌগ গঠন করে। এখানে আমি কতগুলো যৌগ লিখেছি। প্রথম 4টি হচ্ছে জেননের যৌগ, শেষেরটা ক্রিপ্টন। প্রত্যেকটাই কিন্তু জেনন বা ক্রিপ্টনগুলো কিন্তু নোবেল গ্যাস, তবু এরা কিন্তু যৌগ গঠন করে। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, HCF2। এক্ষেত্রে জেননের তো সর্ববহিস্থ কক্ষে মোট 8টা ইলেকট্রন থাকে, ফ্লুরিনের থাকে 7টা। প্রত্যেকটা ফ্লুরিন জেননের একটা ইলেকট্রনকে নিয়ে অষ্টক পূর্তি করেছে বটে, কিন্তু জেননের নিজের তো 8টা ছিলই, সাথে 2টো ফ্লুরিনের 2টো ইলেকট্রন নিয়ে মোট হয়ে গেছে 10টা। তার মানে নোবেল গ্যাস দ্বারা গঠিত যৌগগুলোর ক্ষেত্রেও কিন্তু অষ্টকের সম্প্রসারণ হয়, অর্থাৎ এরা সবাই কিন্তু হাইপারভ্যালেন্ট যৌগ গঠন করে। ঠিক আছে, তাহলে এই ভিডিওতে আমরা মোটামুটি 2টো জিনিস শিখলাম। একটা হচ্ছে পরিবর্তনশীল সমযোজ্যতা সম্পর্কে, আর সেকেন্ড শিখলাম ইলেকট্রনের অষ্টকের ব্যতিক্রম, অষ্টক নিয়ম না মেনে কিভাবে কম অষ্টকযুক্ত আর কিভাবে অতিরিক্ত অষ্টকযুক্ত যৌগ গঠন করে।
ঠিক আছে? তোমরা বুঝতে পারলে কিনা সেটা আমাকে তোমরা লাইক বা কমেন্ট করে জানিও কিন্তু। টেক কেয়ার এভরিওয়ান।